নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই একটি নতুন পডকাস্টে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বহু দম্পতি জীবনের একটি বড় চ্যালেঞ্জ, ইনফার্টিলিটি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গাইনেকোলজিস্ট ডক্টর রূপসা মজুমদার ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগত। প্রথমেই একদম বেসিক থেকে জানবো, ইনফার্টিলিটি কী? ইনফার্টিলিটি বাংলায় বলতে গেলে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব বলতে আমরা যা বুঝি যে গর্ভধারণের অক্ষমতা। তো এখন যেটা টার্ম আছে, ইনফার্টিলিটি টার্মটা চেঞ্জ হয়ে গেছে সাবফার্টিলিটি। মানে বন্ধ্যাত্ব গর্ভধারণের ক্ষমতা অবদমিত অবস্থায় আছে। কোনোভাবে যদি সেটা ট্রিটমেন্ট করা হয় বা পরবর্তীকালে সেখান থেকে গর্ভধারণের ক্ষমতা ফিরে আসার চান্স আছে, সেই হিসাবে ইনফার্টিলিটি টার্মটা এখন আমরা ইউজ করি না। কোনো বিবাহিত দম্পতি একসঙ্গে যখন থাকছেন রেগুলার বেসিসে, লেস দ্যান 30 to 35 ইয়ার্স অফ এজ, এই অবস্থায় টানা 1 বছর একসঙ্গে থাকার পরও যদি কোনো কারণে গর্ভধারণে অক্ষম হন সেক্ষেত্রে, অথবা যখন বয়সটা একটু বেড়ে যাচ্ছে 30 কি 35 ইয়ার্সের ওপরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই 1 বছরের যে সময় সীমাটা সেটা 6 মাসের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়। 6 মাস একসঙ্গে থেকেও যদি গর্ভধারণে অক্ষম থাকেন সেক্ষেত্রে তাকে বলা হয় যে তাদের সমস্যা হচ্ছে, গর্ভধারণে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আছে। সেটা হলো সাবফার্টিলিটি। যাদের ক্ষেত্রে একেবারে কোনোদিনই কোনো রকমভাবে গর্ভধারণ হয়নি, এর আগে কোনো বাচ্চা নেই বা বাচ্চা নষ্ট হয়নি, আসেইনি কখনো বাচ্চা, তাদের ক্ষেত্রে আমরা বলি প্রাইমারি সাবফার্টিলিটি। এবং যাদের ক্ষেত্রে আগে বাচ্চা এসেছিল কিন্তু তারপর আর কোনোভাবে অনেক দিন ধরে চেষ্টা করা সত্ত্বেও আসছে না, সেটা হলো সেকেন্ডারি সাবফার্টিলিটি। আচ্ছা, রিসার্চ করে দেখা গিয়েছে যে ইনফার্টিলিটি বা যেটা সাবফার্টিলিটি ক্রমাগত বেড়ে চলেছে, এর রিজন কি? এর রিজন সব থেকে বেশি সামাজিকভাবে আমরা দেখতে পাই যে লেট ম্যারেজ, কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে নয়। লেট ম্যারেজ এখন মেয়েদের পড়াশোনা, ক্যারিয়ার এগুলো করতে গিয়ে একটু সময় লাগছে এবং সেটা অ্যাকসেপ্টেবল, সেটা তো সামাজিকভাবে মেনে নিতেই হয় কিছুটা। সেই ক্ষেত্রে হতে পারে যে যত বয়স বাড়ছে ওভামের কোয়ালিটি কিছুটা ড্রপ করছে, ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কোয়ালিটি ড্রপ করছে, স্পার্ম কাউন্ট ড্রপ করছে। দ্বিতীয়ত হলো অ্যাডিকশন, যদি স্মোকিং, অ্যালকোহল বা ড্রাগস অ্যাবিউজ হয় সেক্ষেত্রে ওভামের যেটা কোয়ালিটি বা ওভাম প্রোডাকশনের যে ক্ষমতা, ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কোয়ালিটি, সিমেন অ্যানালিসিসের মধ্যে বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। থার্ড হলো তোমার স্ট্রেস, আজকালকার দিনে যেটা খুবই বেশি এবং অনস্বীকার্য। স্ট্রেসের ফলেও দৈনন্দিন জীবনযাত্রা, ঘুমের পরিমাণ এগুলো ক্ষেত্রে কম হচ্ছে, শরীরে বিভিন্ন রকম ক্ষতিকারক কেমিক্যালস বেরোচ্ছে, নির্গত হচ্ছে, যে কারণে সেটা আস্তে আস্তে গর্ভধারণ ক্ষমতাকেও অ্যাফেক্ট করছে। চতুর্থত হলো জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা, ঘুম কম হওয়া, ল্যাক অফ এক্সারসাইজ, তারপর মোটা হয়ে যাওয়া খুব কম বয়সে, এগুলোর ক্ষেত্রেও অনেক সময় বন্ধ্যাত্বকরণের সমস্যাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইনফার্টিলিটিতে ফিমেল ফ্যাক্টরের ভূমিকা কতটা? বাচ্চা বা আশা বা গর্ভধারণের ক্ষেত্রে যেহেতু মহিলা এবং পুরুষ উভয়েরই সমান অবদান আছে, ইনফার্টিলিটির ক্ষেত্রেও বাচ্চা না আসার ক্ষেত্রেও উভয়ের সমান অবদান অলমোস্ট আছে। 40% ক্ষেত্রে মহিলাদের তরফ থেকে সমস্যা থাকতে পারে, বাকি 40% ক্ষেত্রে পুরুষদের থেকে সমস্যা থাকতে পারে, বাকি 10% ক্ষেত্রে উভয়ের থেকে সমস্যা থাকতে পারে অথবা আনএক্সপ্লেনড হতে পারে। মেয়েদের ক্ষেত্রে তোমার যেমন হতে পারে যে কোনো কারণে ওভিউলেশন হচ্ছে না, যেটা যে এগটা থেকে বাচ্চা আসবে সেই এগটা তৈরিই হচ্ছে না ঠিক করে, বা এগ তৈরি হচ্ছে কিন্তু তার কোয়ালিটি অত ভালো নয়, যে কারণে বাচ্চাটা যেটা আসছে সেটা টিকতে পারছে না, কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি তার মধ্যে থাকছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকছে, বাচ্চাটা এসে টিকতে পারছে না, এটা একটা হয়। আর দ্বিতীয়ত হতে পারে ধরো যে ইউটেরাসের যে গঠন সেই গঠনটা অন্যরকম আছে, স্বাভাবিক ইউটেরাইন ক্যাভিটি নয়, তার মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি আছে। অথবা ধরো ইউটেরাসের যে সাইডে টিউব থাকে, যেখান দিয়ে ডিমটা তৈরি হয়ে টিউবের মাধ্যমে জরায়ুর মধ্যে এসে প্রবেশ করবে, সেই টিউবে কোনো রকম ব্লকেজ আছে, কোনো রকমভাবে ইনফেকশন হয়েছিল জরায়ুর টিউবে, যে কারণে টিউবটা ব্লক হয়ে গেছে, এটাও হতে পারে। অনেক সময় থাকে সার্ভাইকাল ফ্যাক্টরস, যে জরায়ুর যে মুখ যেখান দিয়ে স্পার্ম জরায়ুর মধ্যে প্রবেশ করবে সেই মুখে কিছু হরমোনাল প্রবলেমসের জন্য সিক্রিশনের চেঞ্জ হতে পারে, সেখান থেকে এমন কিছু কেমিক্যালস বেরোতে পারে স্বাভাবিক শারীরবৃত্তীয়ভাবে যেগুলো স্পার্মকে ঢুকতে দিচ্ছে না বা স্পার্মকে ধ্বংস করে দিচ্ছে। এরকম অনেক রকম কারণ থাকতে পারে মহিলাদের তরফ থেকে। আচ্ছা, সোসাইটিতে একটা চল রয়েছে যেটা খুব দুঃখের ব্যাপার, যে বলা হয় যেটা মহিলাদের দোষ, মেয়েদের দোষ ইনফার্টিলিটি। তো এটা মেডিকেল এক্সপ্লেনেশন কি দেবেন এটাতে?
মহিলাদের দোষ কিছুই না, ইনফার্টিলিটি কারোর দোষ না, ইনফার্টিলিটি একটা শারীরিক অবস্থা। আমাদের শরীরে যেমন জ্বর থাকতে পারে, কাশি থাকতে পারে, বিভিন্ন অন্য রোগ হতে পারে, তেমনি সাবফার্টিলিটিও থাকতে পারে। এটা শরীরের একটা অংশ, এটা তো কেউ ইচ্ছা করে করছে না যে এটা দোষ হবে। যদি বলতে পারো কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস থাকে, মেয়েদের ক্ষেত্রে যেটা তোমায় বললাম 40% ফ্যাক্টরস থাকতেই পারে, ছেলেদের ক্ষেত্রেও তেমনি থাকতে পারে। যেহেতু সন্তান উভয় তরফ থেকে আসছে, সমস্যা উভয় তরফেই থাকতে পারে, বা যে কোনো এক তরফে থাকতে পারে, বা অনেক সময় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেও দেখা যায় যে না, কোনো রকম নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আনএক্সপ্লেইনড ফ্যাক্টরস বলা হয়। আচ্ছা, আরেকটা বিষয়ে আসি। আজকাল খুব শোনা যায় AMH টেস্ট, অ্যান্টি মুলেরিয়ান হরমোন টেস্ট, তো এটি কি? অ্যান্টিমুলেরিয়ান হরমোন একটা টেস্ট যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহিলাদের শরীরে তার এগ বা ডিমের রিজার্ভ কতটা আছে। এবার এইটা যদি খুব কম থাকে, সেক্ষেত্রে ধরো যাদের ক্ষেত্রে আর্লি মেনোপজ হওয়ার চান্স আছে, মা মাসি বা ম্যাটার্নাল দিক থেকে দেখা গেছে যে 40-এর আগে মেনোপজ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, অথবা যাদের ধরো বয়স বেড়ে গেছে 35 ইয়ার্স 36 ইয়ার্স, তখন বাচ্চা নেওয়ার ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, বা 35 ইয়ার্সের ওপরে দেখা যাচ্ছে ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, বা অনেক দিন ধরে ট্রাই করছেন বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে এমএইচ কাউন্ট কম আছে, তখন সাধারণত ধরে নেওয়া হয় যে এগ রিজার্ভটা কম আছে। কিন্তু তাতে অত ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, এটার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে উন্নতি হতে পারে কিছু ক্ষেত্রে। কিন্তু যাদের ক্ষেত্রে জেনেটিক্যালি ধরো এগ রিজার্ভ একদম কমে গেছে, তাদের ক্ষেত্রে মানে সেক্ষেত্রে পসিবল হয় না, কিছু ক্ষেত্রে মানে স্বাভাবিক ন্যাচারাল উপায় পসিবল হয় না, কিন্তু তার জন্য তারপরে ট্রিটমেন্টগুলো আছে, মানে উপায় আছে বাচ্চা নেওয়ার। এমন না যে এমএইচ রিজার্ভ আমার কমে গেল মানে বাচ্চা আমার এলোই না, আমার হাতে কোনো রাস্তা নেই, এমনটা সবসময় নাও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে পিসিওডি যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় এমএইচ কাউন্টটা অনেক বেশি, 12, 13, 14 এরকম পাওয়া যাচ্ছে। তার মানে এই না যে তার একদম এফেক্টিভ এগ রিজার্ভ খুব বেশি আছে। এগ রিজার্ভ আছে, এগ মানে ওভুলেশন হয়তো ঠিক করে হচ্ছে না, সেটাও হতে পারে। তাদের ক্ষেত্রে এমএইচটা আবার অনেক বেশি দেখায়। তো এমএইচের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, খুব বেশি হওয়াটাও যেমন স্বাস্থ্যকর না, খুব কম হওয়াটাও তেমনি চিন্তার উদ্রেক করে। আচ্ছা, এই সাবফার্টিলিটি কিভাবে ডিটেক্ট করা হয়? সাবফার্টিলিটি ডিটেকশন যে ওভাবে বললাম যে তোমার 1 বছর 30-এর নিচে 1 বছর বা 30-35 বছর বয়স হয়ে গেলে, তারপর 6 মাস একসাথে রেগুলার থাকছেন, সহবাস করছেন, কিন্তু তা সত্ত্বেও বাচ্চা আসছে না, সেক্ষেত্রে কোনো কি টেস্ট করে কিছুভাবে বোঝা যায়? সাবফার্টিলিটি কেন হচ্ছে সেটার টেস্ট হয় বলতে পারো, ঠিক আছে। আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে যেমন ধরো তোমার হোল অ্যাবডোমেন ইউএসজি করা হয়, যে কোনো রকম ইউটেরাইন অ্যাবনর্মালিটি অথবা জেনেটিক কোনো প্রবলেমের জন্য ইউটেরাস হয়তো অ্যাবসেন্ট আছে বা ওভিউলেশন হচ্ছে না, সেগুলো আমরা পিরিয়ডিক্যালি দেখতে পারি। ব্লাড টেস্টের মধ্যে দেখা হয় যে কোনো হরমোনাল প্রবলেমস আছে কিনা। এইচএসজি বলে একটা বিশেষ পরীক্ষা হয় আপনার মাসিক হওয়ার যে শুরু হওয়ার 7 থেকে 11 দিনের মাথায় সাধারণত করা হয়। এইচএসজিতে দেখা হয় যে ইউটেরাসের 2 সাইডে টিউব, যেটা বললাম যে ডিম তৈরি হয়ে জরায়ুতে ঢোকার রাস্তা, সেই রাস্তা দুটো পেটেন্ট আছে কিনা, খোলা আছে কিনা। যদি রাস্তা বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক উপায়ে যতই ওষুধ দাও না কেন, ডিম তৈরি হোক না কেন, সেটা তৈরি হয়ে জরায়ুর ভেতরে তো আসতেই পারছে না, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে। এবং হাজব্যান্ডের টেস্ট করা হয়, সিমেন অ্যানালিসিস, তাতে দেখা হয় স্পার্মের কাউন্ট কোয়ালিটি কেমন আছে। এবং যদি সেক্ষেত্রে দেখা যায় যে না, স্পার্মের কাউন্ট কোয়ালিটিতে কিছু গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে হাজব্যান্ডের কিছু হরমোনাল টেস্ট বা তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা, এই টেস্টগুলো করা যেতে পারে, ঠিক আছে। অথবা হাজব্যান্ডের যদি দেখা যায় যে একদম সিমেনে কোনো স্পার্ম কিছুই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তার টেস্টিস থেকে স্পার্ম আদৌ তৈরি হচ্ছে, বা তৈরি হচ্ছে কিন্তু বেরোতে পারছে না, সেই মাঝখানে রাস্তায় কোনো ব্লকেজ আছে কিনা, এগুলো ইউএসজি টেস্ট করে দেখা যেতে পারে। মানে আমরা এখন বুঝলাম যে কি ভাবে আমরা ডিটেক্ট করতে পারি বা কি ভাবে কোন টেস্ট করলে কারণগুলো কেন হচ্ছে। মানে সাবফার্টিলিটি তো তখনই বুঝে যাচ্ছি যখন 1 বছর বা 6 মাস বাচ্চা রেগুলার বেসিসে থাকা সত্ত্বেও হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না এইগুলো ডিটেক্ট করার জন্য এই টেস্টগুলোর প্রয়োজন হতে পারে। এবার আসছে ট্রিটমেন্টের পার্টে। IUI আর IVF এগুলো কাদের জন্য? দেখো, সাবফার্টিলিটি ট্রিটমেন্ট মানেই প্রথমে আইইউআই বা আইভিএফ হবে এরকম ব্যাপার নয়। প্রথমে তাদেরকে ওষুধপত্র দেওয়া হবে, সবার আগে বলা হবে যে আপনি স্ট্রেস মুক্ত হন, কেননা স্ট্রেস তোমার ওভিউলেশন না হওয়ার পিছনে অনেক বড় কারণ। তারপর তাকে বলা হয় যে আপনি ডেইলি লাইফস্টাইলটা একটু চেঞ্জ করুন নিজের, যদি কোনো রকম অ্যাডিকশন থাকে অ্যাডিকশন ছেড়ে দিন, যদি মোটা হয়ে থাকেন সেক্ষেত্রে রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা করুন, বা হেলদি খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, রাতে ঠিক টাইমে ঘুমান, এইগুলো সবার আগে চেঞ্জ করতে হবে লাইফস্টাইল। তারপরও যদি দেখা গেল না তার হচ্ছে না, তাহলে তার বিভিন্ন রকম টেস্ট করে না, তারপর টেস্ট করে দেখা হবে হরমোনাল কোনো প্রবলেমস হচ্ছে কিনা। যদি হরমোনাল প্রবলেমস হয়, আমাকে তার ওষুধ দিতে হবে কারেক্ট করার জন্য।
অনেক সময় দেখা যায় যে যেটা পিসিওডি প্রবলেম থাকে মেয়েদের, তাতে 6 মাস 7 মাস বা 12 মাসও অনেকে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিয়ে আগে সেই রোগটাকে কিছুটা দমন করার চেষ্টা হয়। কিওর তো তোমার ওভাবে সবসময় হয় না, দমন করার চেষ্টা করা হয়। এবং অনেক সময় দেখা যায় যে ওসিপি বন্ধ করলো, তারপর রিবাউন্ড ওভিউলেশন হলো, নিজের থেকেই ডিম তৈরি হয়ে গিয়ে বাচ্চা আসার চান্স বেড়ে গেল, এইভাবে মেডিকেলি। এবার স্বাভাবিক উপায় যাদের হলো না, তাদের ক্ষেত্রে আমরা ওভিউলেশন ইনডিউসিং ড্রাগস দিই। সেটা ওরাল ট্যাবলেটস হতে পারে, সেটা ইনজেকশনস হতে পারে, যে কোনো ফর্মে দিয়ে স্বাভাবিকভাবে পিরিয়ডের একটি পার্টিকুলার দিনে তাকে বলা হলো যে এবার একটা ইউএসজি করে দেখো যে একটা তৈরি হচ্ছে কিনা, সেটা প্রপার সাইজে গেছে কিনা। 18 to 20 মিলিমিটার একটা মোটামুটি সাইজ লাগে। তার সঙ্গে এন্ডোমেট্রিয়াল থিকনেস, জরায়ুর ভেতরের যে লেয়ারটার মধ্যে ডিমটা গিয়ে বাচ্চা তৈরি হয়ে সাঁটবে, বাচ্চাটাকে তো কোথাও একটা অ্যাঙ্কার করতে হবে, সে গিয়ে জরায়ুর যে ভেতরের লেয়ারটায় গিয়ে তার শাখা প্রশাখা ছড়িয়ে প্লাসেন্টা সেখানে আটকে যাবে, সেই লেয়ারটার থিকনেসটা আমার লাগবে। যদি দেখা গেল ডিমও তৈরি হলো, বাচ্চাও তৈরি হবে, সবই ঠিক আছে, কিন্তু বাচ্চাটা যেখানে গিয়ে বসবে সেই আসনটা নেই, এন্ডোমেট্রিয়াল থিকনেস খুব কম, সেক্ষেত্রেও অনেক সময় বাচ্চা আসতে অসুবিধা হয়। তো পিরিয়ডের একটি নির্দিষ্ট দিনে দেখা হয় যে সেই এন্ডোমেট্রিয়াল থিকনেস ঠিক আছে কিনা বা ওভামের সাইজ ঠিক আছে কিনা। যদি ওভামের সাইজ ঠিকঠাক পাওয়া গেল, তখন বিশেষ ইনজেকশন পুশ করা হয় যাতে সেখান থেকে ডিমটা তৈরি হয়, ওভিউলেশন হয়। ওভিউলেশন হয়ে তারপর নির্দিষ্ট টাইম পরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে বলা হয় যে একসাথে থাকার জন্য, তারপর সেখান থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। এবার অনেক সময় যদি দেখা যায় যে কোনো কারণে কিছুতেই আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রে স্পেশালি আমাদের দেশে জেনাইটাল টিবি যথেষ্ট বেশি পরিমাণে আছে, চট করে বাইরে থেকে বোঝা যায় না। টিবি মানেই যে সব সময় যে একদম শুকিয়ে যাবে, শুকনো হবে, জ্বর আসবে, এমন নাও হতে পারে। জেনাইটাল টিবিতে আমরা অনেক সময় এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করে দেখি যে তাতে টিবি আছে কিনা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হয়েছে টিবির ওষুধ খাওয়ার পর তার আবার বাচ্চা এসছে। আচ্ছা আচ্ছা। এবার এতেও যদি না হলো, তখন তোমার আসছে তার পরবর্তীকালে আইইউআই। আইইউআইতে যেটা করা হয় যে কোনো কারণে দেখা গেল যে মেল ফ্যাক্টরস, যেমন ধরো সিমেন অ্যানালিসিসে স্পার্ম কাউন্ট খুব কম আছে, খুব কম বলতে সাপোজ ধরো 5 to 10 মিলিয়নস আছে, আমার যেটা দরকার 15 মিলিয়নস, তার থেকে কম, কিন্তু একদম শূন্যও নয়। তো অনেক সময় সেই সিমেনের স্যাম্পল নিয়ে সেটা ওয়াশ অফ করে সেটা একটা পাতলা ক্যাথেটারাইজ ইনজেকশনের মতো জিনিসের মাধ্যমে ইউটেরাসের ভেতরে দিয়ে দেওয়া হয়, যাতে কি তোমার কোনো কারণে যদি সার্ভাইকাল ফ্যাক্টরস কিছু থাকে, যে জরায়ুর মুখপথে এমন অবস্থা হয়ে আছে যে স্পার্মটা ঢুকতে পারছে না, সেই জায়গাটা আমরা বাইপাস করে গেলাম। প্লাস নর্মাল উপায়ে যখন তারা মেলামেশা করছেন, তখন যতটা স্পার্ম কনসেন্ট্রেশন থাকবে, আমরা যদি আইইউআই এর মাধ্যমে দিচ্ছি আরও স্পার্মটা কনসেন্ট্রেট করে, তাহলে সেক্ষেত্রে স্পার্ম কনসেন্ট্রেশন ওখানে বেশি থাকবে, চান্সটা বাড়বে, ঠিক আছে। কিন্তু এসব ক্ষেত্রেই তোমার দুদিকের টিউব খোলা থাকতে হবে। যদি টিউব ব্লক থাকে কোনো কারণে এবং তারপরে ল্যাপারোস্কোপি পদ্ধতির মাধ্যমেও কোনো কারণে দেখা গেল না টিউব খোলা গেল না, টিউবটা একদমই ড্যামেজড আছে, সেক্ষেত্রে কিন্তু আইইউআই কাজ করবে না। যদি টিউব ড্যামেজ থাকে, সেক্ষেত্রে তোমার আইভিএফেই যেতে হবে। মানে আইভিএফ তাহলে লাস্ট অপশন বলতে পারো। তাহলে কি বেস্ট ট্রিটমেন্ট বলতে কি তাহলে আইভিএফই? বেস্ট নয়, লাস্ট ট্রিটমেন্ট। লাস্ট ট্রিটমেন্ট। আইভিএফটা যদি আরেকটু মানে এক্সপ্লেন করে দিতেন যে কিভাবে হয়। আইভিএফ অনেকেই কি ভয় পান আইভিএফ এ? ভয়ের কিছু নেই। আইভিএফ হলো, দেখো, যেটা আমরা আইইউআইতে করছি, যে নির্দিষ্ট ইনজেকশন বা ওষুধের মাধ্যমে ওভিউলেশনটা করছি, ওই প্রসিডিওরটা সেম থাকে। তারপর যেটা করতে হয় যে আইইউআই এর ক্ষেত্রে কি মায়ের শরীরেই স্পার্ম ইনজেক্ট করা হচ্ছে, বাচ্চা তৈরি হওয়া, এমব্রায়ো তৈরি হওয়া, এমব্রায়ো প্লেসমেন্ট সব মায়ের শরীরের ভিতরেই হচ্ছে, ওটা ইন ভিভো। আর আইভিএফ হলো ইন ভিট্রো, মানে যেটা হচ্ছে শরীরের বাইরে হচ্ছে। আচ্ছা। মায়ের শরীর থেকে যখন আমরা ইনজেকশন বা ওষুধের মাধ্যমে দেখা গেল ওভিউলেশন হয়েছে, তখন একাধিক ওভাম যাতে তৈরি হয়, সেই ওভামগুলোকে পিক আপ করা হয়। সেটা খুব একটা বেশি পেইনফুল প্রসিডিওর নয়, সেটা ইউএসজি গাইডেড হয়। ওভাম পিক আপ করে এবার হাজব্যান্ডের থেকে সিমেন স্যাম্পল নিয়ে সেটা মিক্স আপ করা হয়। এবার কোনো কারণে যদি দেখা যায় যে না, হাজব্যান্ডের সিমেন স্যাম্পলে একদম স্পার্ম খুব কম আছে, তাহলে অনেক সময় টেস্টিস থেকে ইনজেকশনের মাধ্যমে স্পার্ম কালেক্ট করে, দুটো পদ্ধতিতে, একটা হলো নর্মাল পেট্রি ডিশের মধ্যে তোমার ওভাম অ্যান্ড সিমেন মিক্স আপ করা হলো, আরেক ক্ষেত্রে হাজব্যান্ডের যদি স্পার্ম খুবই কম থাকে, সেক্ষেত্রে ইক্সি পদ্ধতি নেওয়া হয়, যেখানে আর্টিফিশিয়ালি ওভামের মধ্যে হাজব্যান্ডের কোনো একটা পার্টিকুলার স্পার্ম ইনজেক্ট করা হলো ডিরেক্টলি, ঠিক আছে। এই উপায়ে তোমার আইভিএফ বেবি হয়। এবার যখন এমব্রায়ো তৈরি হচ্ছে, এমব্রায়োকে কিছুদিন বাইরে পুষ্ট করা হয়। প্রসেসটা বাইরে, মানে হ্যাঁ, বাইরে হবে। এবার এমব্রায়ো পুষ্ট হলে তারপর সেটাকে আস্তে আস্তে তোমার একটা পাতলা ক্যাথেটারের মাধ্যমে ইউটেরাসের ভেতরে ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়া হয়।
আচ্ছা, আইইউআই আর আইভিএফ কতটা খরচ সাপেক্ষ, মানে আমাদের ইন্ডিয়াতে কারা এটাকে বেয়ার করতে পারবে বা কারা করতে পারবে না? অপেক্ষাকৃতভাবে আইইউআই আইভিএফ এর থেকে কম খরচের। আইভিএফ আস্তে আস্তে প্যাকেজগুলো যেগুলো নতুন নতুন হচ্ছে সেগুলো কম করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্টিল বলবো কিছুটা তো খরচ সাপেক্ষ বটেই, যেটা সম্পূর্ণ ল্যাবে হচ্ছে, ওষুধপত্র এত বেশি লাগছে, টেকনোলজি এত বেশি সাহায্য নিতে হচ্ছে। অপেক্ষাকৃতভাবে আইইউআই এর থেকে আইভিএফ তো বেশি কস্টলি, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে যাতে প্যাকেজগুলো কমের দিকে আসে। কিন্তু স্টিল বলবো নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্তের পক্ষে একটু তো খরচ সাপেক্ষ বটেই। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন হবে যে এটা তো যথেষ্ট স্ট্রেসফুল এবং মেন্টাল একটা ডিসকমফোর্টের ব্যাপার আছে, তো হাজব্যান্ড বা ওয়াইফ তারা কি করে এটার সাথে ফাইট করবেন এই স্ট্রেসটা? দেখো, এই ব্যাপারটা কমপ্লিটলি সোশ্যাল স্টিগমা, ঠিক আছে? যে একটা বাচ্চা না হলে মনের অবস্থা খারাপ হয়, স্ট্রেস তো হয়ই। এবার এই ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকার, স্বামী স্ত্রীর একে অপরের পাশে থাকা। কেননা এটা বলতে পারো যে যেমন তোমাকে বললাম যে জ্বর, সর্দি, কাশি, তেমনি সাবফার্টিলিটি এটাকে একটা রোগ হিসেবে ধরাই ভালো, এবং এই রোগের কিওর করার জন্য একে অপরের পাশে থাকা সব থেকে বেশি দরকার। সত্যি কথা বলতে সাবফার্টিলিটি রোগও বলবো না, এটা একটা স্টেট অফ লাইফ, ঠিক আছে? যে এবার যদি সত্যিই খুব মন থেকে কোনো দম্পতি বাচ্চা চাইছেন, দিনের পর দিন তাদের বাচ্চা হচ্ছে না, তাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, এবং তার থেকেও বেশি যেটা হয় যে সমাজের আশপাশের মানুষ, আত্মীয় স্বজন তাদেরকে বিভিন্ন রকম কথা বলছেন, এই ক্ষেত্রে স্ট্রেস এড়ানোটা একদম মানে সম্ভব কমপ্লিটলি এটা আমি কখনোই বলবো না, এটা একটা অবাস্তব জিনিস। স্ট্রেস তো মানুষের মনে হবেই, স্ট্রেসের উপর কার আর কন্ট্রোল আছে? যেটা স্ট্রেস সরানোর জন্য করা যেতে পারে, যে মেডিটেশন করা যেতে পারে, রেগুলার যোগা, এক্সারসাইজ, বা যে কাজে মন ভালো থাকছে এমন কাজে মনোনিবেশ করা। ট্রিটমেন্ট তো চলবেই তার সাথে এই জিনিসগুলো করলে কি অটোমেটিক্যালি স্ট্রেস রিলিফ হলে ওভিউলেশনের চান্স অবভিয়াসলি বাড়ে। যত স্ট্রেস হবে তত ওভিউলেশনের চান্স তো কমবেই, যতই ট্রিটমেন্ট হোক না কেন। আমি নিজে এমন অনেক দেখেছি যে কিছু দম্পতি আছেন যারা অনেক দিন ধরে চেষ্টা করেছেন, সবাই মিলে অনেক রকম কথা বলেছে, অনেক দিন ধরে কান্নাকাটি করেছেন, এসছেন, এবং এক সময় তারা না পেরে ডিসিশন নিয়েছেন যে আমরা ট্রাই করব না, একদম রিল্যাক্স। তারা চেষ্টাও করেননি কিছু না, তারা ওভাবেই জীবনকে মেনেছেন, নর্মালি লাইফ লিড করেছেন। মিরাকুলাসলি 1-2 বছরের মধ্যে তাদের বাচ্চা এসছে। মানে একে অপরকে সাপোর্ট দরকার। এক্ষেত্রে আমি বলবো এই স্ট্রেস রিলিফটা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এটাকে সবার আগে মাথায় রাখতে হবে। ওষুধপত্র তো পরে আছে, কিন্তু নিজের কন্ট্রোলে যেটা আছে সেটা হলো স্ট্রেস রিলিফ। ওষুধপত্র তো ডাক্তার দেবেন, সেটা নিজের আয়ত্তের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, কিন্তু স্ট্রেস রিলিফটা যেটা নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটাতে যতটা সম্ভব মনোনিবেশ করা উচিত। আর একটা লাস্ট জিনিস, যে কোন ক্ষেত্রে তাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত সাথে সাথে? যখন 1 বছর হয়ে গেছে বিয়ের পরে, রেগুলার চেষ্টা করেছেন, বাচ্চা আসছে না, বয়স হয়ে গেছে 30-35 বছর পার হয়ে গেছে, 6 মাস টানা চেষ্টা করেছেন একসাথে, বাচ্চা আসছে না, এর মধ্যে দেখছেন ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, বা ওই 1-2 বছরের 1 বছর বা 6 মাসের মধ্যেও যদি দেখেন যে পিরিয়ড খুবই ইরেগুলার হচ্ছে, মানে কোনোভাবে কোনো শারীরিক প্রবলেম হচ্ছে, খুব পেলভিক পেইন হচ্ছে পিরিয়ডের সময়, এন্ডোমেট্রিওসিস বা অন্য কিছুর চান্স আছে মনে হচ্ছে, সেসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডক্টরকে কনসাল্ট করা উচিত। তবে যে কোনো ক্ষেত্রেই বলবো সব কিছু যদি ঠিকঠাক থাকে, 30-এর নিচে মহিলাদের 1 বছর, 35-এর উপরে 30-35-এর উপরে মহিলাদের 6 মাস একটু ধৈর্য ধরে চেষ্টা করা উচিত। অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লিয়ারলি সবটা বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি দর্শকরাও খুব উপকৃত হলেন। দর্শকদের বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।